গিয়েছে আজ 18 দিন। প্রতিদিন ফুলের সাথে ফোনে তার টুকটাক কথা হতো। এই অবধি ফুলের প্রতি শিমুলের অনুভূতিগুলো গাঢ় হলেও ফুলের মনে শিমুলকে নিয়ে সাধারণ অনুভূতি। অনু ঢাকায় ফিরে গেছে আজ 2 দিন হতে চলল। মুস্তাকিম আর মুস্তাখানও সেনানিবাসে ফিরে গেছেন। মেয়ের বিয়ে উপলক্ষে দুজন 7 দিনের ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল। ছুটি শেষ হতেই দুজনে আবার চট্টগ্রাম ফিরে গেছেন। বাড়িতে এখন আফরিন, জোহরা, ফুল আর শাওন। শাওন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাই দিনের বেশিরভাগ সময়ই তার বাড়ির বাইরে থাকা হয়। শাওন বাড়ির মোড়ের ফুচকা দোকানটার সামনে এসে বাইক থামালো। শাওনের সাথে ফুলও আছে। বাইক থেকে নেমে দোকানের সামনে এসে দাঁড়ালো দুজনে। দুজনের হাতে দুটো হেলমেট। দুই ভাই বোন আজ একসাথে ঘুরতে বেরিয়েছে। শাওনের বেতন পাওয়ার উপলক্ষে ট্রিট দিচ্ছে ফুলকে। পাওয়ার উপলক্ষে ট্রিট দিচ্ছে ফুলকে। প্রতিবার বেতন পেলেই শিমুল আর ফুলকে আলাদা করে ট্রিট দেয় শাওন। সেই সুবাদে এবারও তার ব্যতিক্রম হয়নি। দোকানি ছেলেটাকে ডেকে 2 প্লেট ফুচকার অর্ডার দিয়ে ফুলকে নিয়ে একপাশে বসে পড়ল শাওন। পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে ফুলের হাতে দিতে দিতে সে বলল, আজ শিমুলের সাথে কথা হয়েছে তোর? না। কেন ভাইয়া? কেন মানে কি বোকা? শিমুল তোর জামাই লাগে। ওর খোঁজ খবর নেওয়া তোর বউ কত অধিকার। শাওনের কথাগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে গিলছে ফুল। শাওন কি বলছে তা কিছুই তার মাথার মধ্যে ঢুকছে না। অবাক কণ্ঠে ফুল প্রশ্ন করল, বউ কত অধিকার কি শাওন ভাই? কপাল চাপড়ায় শাওন করুণ কণ্ঠে উত্তর দিল, এজন্যই তো বলি তুই এত বোকা কেন? কারণ তুই শিমুলের বউ। শিমুল ভাই বোকা নাকি? বোকা হলে বুঝি বইটা পড়তে পারতো? হ্যাঁ, ও বোকাই। না, শিমুল ভাই বোকা না। প্রমাণ দে তাহলে। কি প্রমাণ দেব? ফুলের কথায় কুটিল হাসে শাওন। কোলের হেমলেটটা সামনের টেবিলে রেখে পকেট থেকে ফোনটা বের করলো সে। ডায়াল লিস্টে গিয়ে শিমুলের নাম্বারটা বের করে কুটিল হেসে ফুলকে বলল, তুই এখন শিমুলকে ফোন দিয়ে বাড়ি ফিরতে বলবি এবং এটাও বলবি যে তুই ওকে মিস করছিস। শাওনের কথার চোখ বড় বড় করে অবাক কণ্ঠে ফুল শুধালো, কিন্তু এই কথা বললে কিভাবে প্রমাণ হবে যে শিমুল ভাই বোকা না? সেটা আমার ব্যাপার। কিন্তু আমি তো মিস করছি না শিমুল ভাইকে। থাক, বলা লাগবে না, বুঝলাম তোর শিমুল ভাই একটা বোকা। কল দিয়ে আমার নাম বলতে পারবি না যে আমি তোকে শিখিয়ে দিয়েছি? বলবো না, দাও। গদগদে হয়ে শিমুলের নাম্বারে কল দিয়ে ফোনটা ফুলের হাতে ধরিয়ে দিল শাওন। বহু কষ্টে নিজের হাসি চেপে কান বাড়িয়ে দিল শিমুলের কথা শোনার জন্য। ফুল ফোনটা কানে ধরতে শিমুল রিসিভ করলো। ক্লান্ত কণ্ঠে সালাম দিল সে, আসসালামু আলাইকুম ভাইয়া। শিমুলের গলা শুনতে হাত পা কাঁপা শুরু করে ফুলের। শাওন কি বলতে বলেছিল তাও ভুলে গেছে সে। কাঁপা হাতে ফোনটা হাত থেকে ছেড়ে দিতেই দপ করে শাওন ধরে ফেলল। ফুলকে চোখের ইশারায় সাবধান করে আবার ফুলের হাতে ফোনটা ধরিয়ে দিল শাওন। অসহায় চোখে ফুল আবার ফোনটা কানে নিল। ততক্ষণে আরেকবার হ্যালো বলল শিমুল। হ্যালো ভাইয়া। কাঁপা কণ্ঠে ফুল উত্তর দিল, শাওন ভাইয়া? না, আমি। ফুলের কণ্ঠ শুনতে শীতল হয়ে আসে শিমুলের কণ্ঠ। মুখের ক্লান্তির ছাপটা শীতল হয়ে আসে তার। ডোক গিলে আলতো কণ্ঠে আরেকবার শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো সে, কে? ফুল? তুই কল দিয়েছিস? আনন্দে গলা কাঁপছে শিমুলের। ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে সে। মাত্রই ক্লাস শেষে বেরিয়েছিল তারা। পকেটে ফোনটা ভাইব্রেট করতে শিমুল ফোনটা বের করে দেখলো শাওন ফোন দিয়েছে। তাই ইমন আর আকাশকে সামনে এগোতে বলে সে বারান্দার গ্রিলের সাথে এসে দাঁড়ায়। কিন্তু ফোন ধরার পর যে ফুলের কণ্ঠ শুনতে পারবে তা আশা করেনি শিমুল। কাদের ব্যাগের ফিতেটা বাম হাতে খামছে কাতর কণ্ঠে ফুলকে প্রশ্ন করলো, কিছু বলবি না? শাওন চেপে ধরল ফুলের বাম হাত। শাওন হাত ধরতে কোল থেকে চোখ ফিরিয়ে শাওনের দিকে তাকালো সে। করুণ চোখে শাওনকে বোঝালো সে পারবে না বলতে, তার ভয় করছে, গলা কাঁপছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শাওন অভয় দিল ফুলকে। ফোনটা একটু দূরে সরিয়ে বলল, তোকে কোনো দিন শিমুল মেরেছে, বকেছে? না। তাহলে বলদের মতো কাঁদছিস কেন বল?
ফুল আবার কারনো ধরলো ফোন, চোখ বন্ধ করে একশ্বাসে শুধালো, আমি আপনাকে মিস করি শিমুল ভাই, আপনি বাড়ি আসবেন কবে? একশ্বাসে কথাগুলো বলে শাওনের হাতে ফোনটা ধরিয়ে দিল ফুল। সামনের টেবিলে রাখা পানির বোতলটা নিয়ে ডক ডক করে অর্ধেকটা পানি শেষ করে ফেললো ফুল। এই মুহূর্তে ফুলের মুখ থেকে এমন কথা আশা করেনি শিমুল। ফুলের গড়গড় করে বলা কথাগুলো এসে লাগে শিমুলের বুকে। বাম হাতে বুক চেপে ধরে শিমুল তপ্ত দুপুরে দমকা হওয়ার মতোই ছিল ফুলের সেই কণ্ঠ আর শিমুলের শোনা কথাগুলো। গরমের তপ্ত দুপুরে যেন হঠাৎ এক পশলা হাওয়া এসে শীতল করে দেয় পথচারীর শরীর। ক্ষণে আসা সেই হাওয়া ক্ষণেই বিলীন হয়ে যায় আবার, কিন্তু সেই মাতাল করা শীতল হাওয়ার লেশ পথচারীর হৃদয়ে গেঁথে যায় না বলার মতো। উন্মাদের ন্যায় বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে ফের শ্বাস ফেলল শিমুল। কি বলবে এই বলা কথার উত্তরে? জীবনে এত পরীক্ষা দিয়েছে, এত প্রশ্নের সমাধান করেছে শিমুল, তাহলে ফুলের সমাধান সাধারণ কথাগুলো এত জটিল ঠেকছে কেন তার কাছে? কিছু বলবে তার আগে ভাইয়ের কণ্ঠ শুনে ফের অবাক হয় শিমুল। ততক্ষণাতে নিজেকে সামনে নিল সে। কি অবস্থা মিস্টার শিমুল? আলহামদুলিল্লাহ। ফুল বউ কোথায়? দাঁত কেলিয়ে হেসে শাওন ফুলের দিকে একবার তাকিয়ে ভাইকে বলল, কাঁদছে। শাওনের হাসি শুনে মেজাজ বিগড়ে যায় শিমুলের। এমন সময় ভাইয়ের থেকে আর যাই হোক হেয়ালিপনা সে আশা করেনি। কি সুন্দর তার বউটা কথা বলছিল, তা না মাঝখানে তার ভাই তার লম্বা নাকটা গলিয়ে দিয়েছে। গজগজ করতে করতে শিমুল আবার বলল, কাবাবে হাড্ডি হয়ে তুমি আসার আর সময় পেলে না ভাইয়া? শিমুলের প্রশ্নে জোরে হেসে উঠল শাওন, সবই আল্লাহর প্ল্যান ছোট ভাই, আমি আর কে হাড্ডি হওয়ার? আমারও দিন আসবে ভাইয়া, মনে রাখিস। দেখা যাবে ভাই আমার। রাত 11:30 বাজে। বাসের জানালার পাশের সিটে জানালার সাথে ডেল দিয়ে বসে আছে শিমুল। পরনে কালো শার্ট আর জিন্সের প্যান্ট, হাতে কালো ফিতের ঘড়িটা, চোখে নিত্যদিনের সঙ্গী ফাওয়ারি চশমাটা। পাশের সিটেই তার ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ। আজ বৃহস্পতিবার, তাই ক্লাস শেষে টিউশন পড়িয়ে হলে ফিরেই সব গুছিয়ে 10টার বাস দূরে ছিল সে। শুক্রবার আর শনিবার দুদিন থেকে শনিবার রাতের বাসে আবার ঢাকা ফিরে যাবে শিমুল। ভাবনা শেষে ব্লুটুথগুলো কানে গুজে নিল সে। ব্যাগের তোড়াটা হাতে ভালো করে পেঁচিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল শিমুল। আরো 2-2.5 ঘন্টার পথ জেগে থেকে পার করাছে, একটু ঘুমিয়ে নিলেই ভালো হবে। ফোনের অ্যালার্মে 2 ঘন্টা পরে অ্যালার্ম সেট করে চোখ বন্ধ করে নেয় শিমুল। ফুলের রুমের হালকা করে মিয়ে রাখা দরজাটা ঠেলে ধীর পায়ে জোহরা খান রুমে ঢুকলেন। শান্ত চোখের সামনে তাকাতেই দেখলেন এলোমেলো অবস্থায় বিছানায় শুয়ে আছে ফুল। রুমের সাদা বাতিটাও বন্ধ করেনি সে। বালিশের পাশে গণিত বই আর কাগজ কলম। বুঝলেন অঙ্ক করতে করতেই ঘুমিয়ে পড়েছে ফুল। বইগুলো বিছানা থেকে তুলে পড়ার টেবিলে রেখে বাকি বইগুলো গুছিয়ে রাখলেন। ফুলের পায়ের কাছে কাঁথাটা টেনে গায়ে জড়িয়ে দিলেন। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসার কারণে শেষ রাতে হালকা ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডাও সহ্য হয় না ফুলের শরীরে। অল্পতেই নিতিয়ে পড়ে জ্বর সর্দিতে। তারপর জোহরে এগিয়ে গেলেন বারান্দার খোলা দরজাটা লাগাতে। মেয়েটা এত অগোছালো, কিন্তু হঠাৎ ওনার চোখ পড়ল বাড়ির মূল ফটকে। ফুলের দরজা দোতলার সামনে দিয়ে হাওয়াতে বারান্দায় দাঁড়ালে সামনের বাগান সহ বাড়ির আশপাশটা ভালোভাবেই দেখা যায়। বাড়ির দেয়াল টপকে কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করছে, এবং চেষ্টা করার দ্বিতীয় পর্যায়ে সে সফলও হয়েছে। লাফ দিয়ে দেওয়াল থেকে নামতেই সাদা বাল্বের আলোতে শিমুলের মুখটা জ্বলজ্বল করে উঠল। অবাক চোখে তা পরখ করেন। দরজাটা বন্ধ করে ফুলের ঘরের সাদা বাতিটা নিভিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল জোহরা। যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই আবার চলে গেলেন তিনি। শিমুল নিচের গেস্ট রুমের বারান্দায় দরজা দিয়ে রুমে প্রবেশ করতে ঘরময় বাতির আলোয় আলোকিত হয়ে উঠল। এতক্ষণ অন্ধকারে থাকার দরুন হঠাৎ চোখে আলো পড়তে হাত দিয়ে চোখ ডেকে নিল সে। চোখে আলো সয়ে যেতেই চোখ থেকে হাত সরালো শিমুল। সামনে জোহরা খানকে দেখে অবাক হলো সে। শিমুল কিছু বলবে তার আগেই জোহরা বললেন, এত রাতে এভাবে বাড়ি ঢুকলে যে? তুমি আসবে তা আগে থেকে জানিয়ে রাখলেই হতো। হুট করেই আসার প্ল্যান করেছিলাম চাচি, ভাবলাম তোমাদের বিরক্ত করে কি লাভ, তাই আর জানাইনি। সামনে থেকে যখনই আসবে বলে আসবে, দেওয়াল টপকাতে রিস্ক আছে। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার গরম করে দিচ্ছি। আচ্ছা। জোহরা শান্ত কণ্ঠে কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেলেন গেস্ট রুম থেকে।
ওনার যাওয়ার পানে সে শিমুলও চলে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। নিজের রুমে এসে আরেক দফা অবাক হয় শিমুল। বিছানা খালি, তার মানে ফুল তার ঘরে ঘুমায়নি। ব্যাগটা টেবিলের উপর রেখে কাবার্ড থেকে ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে শিমুল। আগে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দরকার, খুব খিদে পেয়েছে তার। একা দূরে কোথাও যাওয়ার সময় খুব প্রয়োজন ছাড়া শিমুল পানিও পান করে না। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে এতক্ষণে জার্নি, শরীরটা খুব ব্যথাও করছে শিমুলের। পরে সব দেখা যাবে, দুদিনই ছুটি তো আছেই তার। ফ্রেশ হয়ে সবে নিচে নেমে এসে শিমুল জোহরা খারাপ ভালো গরম করে বেড়ে পাশের চেয়ারেই বসে আছেন। শিমুল এসে অপর চেয়ারে বসলো। মাছ ভাজি, ডিম আর ডাল। দেখেই বোঝা যাচ্ছে ডাল বাদে মাছ ডিম দুটোই মাত্র রান্না করেছেন তিনি। শিমুল কৃতজ্ঞ দৃষ্টিতে জোহরার দিকে তাকালো। জোহরাও এতক্ষণ শিমুলের দিকেই তাকিয়েছিল। শিমুল তাকাতে চোখ সরিয়ে উঠে পড়েন তিনি। জগটা হাতে করে কিচেন থেকে পানি ভর্তি করে নিয়ে এলেন। এতক্ষণে খাওয়া শুরু করেছে শিমুল। জোহরা পানি নিয়ে আসতে শিমুল বলল, এবার তুমি শুয়ে পড়ো চাচি, বাকিটা আমি করে নিব। তুমি খাওয়া শেষ করো। শিমুলের কথায় কর্ণপাত না করেই সোফায় গিয়ে বসলো জোহরা। কপালে হাত রেখে উপরের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন মনে মনে। গম্ভীর মুখের রেখে এক পলক হাসি ফুটেছিল বোধহয়। কে জানে এত দূরের জিনিস শিমুল চশমা ছাড়া ঠাউর করতে পারল না। ওনার থেকে চোখ ফিরিয়ে খাওয়াতে মনোনিবেশ করলো সে। কিন্তু আফসোস, আরেকটুক্ষণ জোহরার দিকে তাকিয়ে থাকলে সে দেখতে পেত জোহরা খানের চোখ থেকে অবেলার ঝরে যাওয়া অশ্রুর ফোঁটাগুলো। কি এমন দুঃখ জোহরার, যা আজ পর্যন্ত খানবাড়ির কেউ জানে না? যে দুঃখ আজ এত বছরও মধ্যবয়সী কঠিন জোহরার চোখ থেকে পানি জড়াতে সক্ষম। মাঝে মাঝে রাতে না ঘুমিয়ে সারা বাড়ি পায়চারি করেন তিনি। ওনার এই অভ্যাস সম্পর্কে খানবাড়ির বাচ্চা থেকে বড় সবাই অবগত। তাই এই মধ্যরাতে ছোট চাচিতে জাগ্রত দেখে অবাক হয়নি শিমুল, বরং তার কাছে এটা স্বাভাবিকই ঠেকেছে। খাওয়া শেষে প্লেট গুছিয়ে কিচেনে হাত ধুতে চলে যায় শিমুল। তার পথপানে একবার আর চোখে চেয়ে সোফা থেকে উঠে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল জোহরা। বাকি রাতটুকুও ঘুমাবেন কিনা সন্দেহ। ফুলের রুমের দরজার সামনে এসে থামে শিমুলের পা জোড়া। 18 দিন পর সে ফুলকে দেখতে চলেছে। লজ্জা, ভালো লাগা, অস্বস্তি, ভয় সবকিছুর মিশ্রণে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। গলা শুকিয়ে আসছে বারবার। ঢোক গিলে আলতো হাতে দরজাতে ধাক্কা দিল শিমুল। মিলিয়ে রাখা দরজা ধাক্কা দিতেই দরজাটা হাট খুলে গেল। পা টিপে শিমুলে রুমে ঢুকে আবার হালকা মিয়ে দিল দরজাটা। বিছানাতে মাঝ বরাবর কাত হয়ে ঘুমিয়ে আছে ফুল। মুখটা ঠিক দেখা যাচ্ছে না এপাশ থেকে। আবছা আলোতে কিসে যেন হোঁচট খায় শিমুল। পায়ের আঙ্গুল চেপে সোফায় বসে পড়ল সে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করতেই দেখলো তার পড়া আঙ্গুল দিয়ে রক্ত বেরোচ্ছে। পাশেই পড়ে আছে ফুলের চুলের ক্লিপের আধ ভাঙা অংশ। শিমুলের বুঝতে বাকি রইল না যে তার বউয়ের চুলের ভাঙা ক্লিপের অংশতেই তার পা কেটেছে। ব্যথায় টনটন করে উঠে আঙ্গুলটা। ব্যথায় পরোয়া না করে দ্রুত পায়ে গিয়ে এসে আলতো হাতে ফুলকে কোলে তুলে নিল শিমুল। শিমুল কোলে তুলতে ফুল নড়ে ছড়ে উঠল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল শিমুলের গলা। ফুল জড়িয়ে ধরতে তার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল শিমুল। খানিক ঝুঁকে মিনমিনে কণ্ঠে ফুলের কানে কানে মুখে শুধালো, এত সুন্দর করে যে জড়িয়ে ধরলে বউ? জেগে থাকলে তো ঠিক করে কথাও বলো না পাখি। এখন আমি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন কে নিবে এর দায়ভার? থামে শিমুল, শ্বাস নিয়ে ফের আবার বলল, ওহ, বলবে কিভাবে, তুমি তো ঘুমাচ্ছ। কথা শেষে বড় বড় পায়ে নিজের ঘরে এসে ফুলকে বিছানায় শুইয়ে অপর পাশে নিজেও শুয়ে পড়ল শিমুল। ফুলকে শুইয়ে দিতেই সে ঘুরে দেওয়ালের সাথে ছিটকে গিয়ে শুল। শিমুলের সহ্য হলো না এই দূরত্ব। সে কাছে থাকতেও ফুল এতটা দূরত্ব ঘুমাবে, তা এতদিনও হতে পারে না। ও ফুলকে নিজের বাহুতে টেনে নিল শিমুল। হাত বাড়িয়ে কাঁথা দিয়ে মুড়ি দিয়ে ফুলসহ নিজেকে ডেকে নিল সে। ভাদ্র মাসের মাঝামাঝি। কাগজ কলমে বর্ষার অবসান ঘটেছে, অথচ আকাশ যেন তা মানতে নারাজ। বর্ষা বিদায়ের আয়োজন করেও হঠাৎ ফিরে এসে শরৎকে নাক গলিয়ে বসে থাকে। শরতের দরজায় দাঁড়িয়ে থাকা সাদা মেঘকে
সরিয়ে দিয়ে আচমকায় কালো মেঘের দল ঘনিয়ে আসে, মুহূর্তে ঝলমলিয়ে বৃষ্টি নামে ধরণীতে। বৃষ্টির ঝলমল শব্দে ঘুম ভেঙে যায় ফুলের। বৃষ্টি হওয়ার দরুন এখনো অন্ধকারে ছেয়ে আছে প্রকৃতি। মাথা উচিত ঘড়ি দেখেও ফুল বুঝতে পারল না সময়ের কাটার কয়টা পেরিয়েছে। মোটা আস্তরণের পর্দার দরুন অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে শিমুলের ঘুম। পাশ ফিরতে কাঁথা মুড়িয়ে দেওয়া শিমুলকে দেখে আফরিন খান ভাবল সে বড় চাচি ভেবে শিমুলের আরেকটু গা ঘেঁষে পেট জড়িয়ে ধরল ফুল। কিন্তু হঠাৎ আফরিন খান এত চিকন হলো কিভাবে, তাই মাথায় এলো না ফুলের। কৌতূহলবশত চোখ খুলে ঘুমের রেশ নিয়ে হাত বাড়িয়ে শিমুলের মুখ দেখে কাঁথা সরাতে অবাক আর ভয়ের সম্মিশ্রণ চিৎকার করে উঠল ফুল। আল্লাহ গো, ভূত! সাত সকালে ফুলের চিৎকার ঘুম ভেঙে গেল শিমুলের। ঘুম ঘুম চোখে ফুলের দিকে তাকিয়ে দেখলো সে বিছানায় কর্নারে জুবুথুবু হয়ে বসে আছে। থরথর করে কাঁপছে তার শরীরময়। হঠাৎ ফুলের চিৎকারের কারণ বুঝলো না শিমুল। নিজের গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে উঠে বসলো সে। এলোমেলো পায়ে বিছানা থেকে নেমে সাদা বাতিটা জ্বালাতে দৃশ্যমান হলো ফুলের ভয়াত্র মুখশ্রী। থরথর করে কাঁপছে ফুল, চোখে মুখে আতঙ্কের ছাপ, কপালের পাশটাতে ঘামের ফোঁটা ফোঁটা চিহ্ন। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু দেখে ফুল ভয় পেয়েছে। দ্রুত পায়ে গিয়ে সে বিছানায় উঠে ফুলের পাশে বসে তার হাত চেপে ধরল শিমুল। ভাঙা ভাঙা মুখ গুম গুম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? ভয়ে তোকে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ফুলের। শিমুল তাকে স্থির হওয়ার জন্য কিছুটা সময় দিল। গাড় কাত করে অপর পাশ ফিরতে ফুল বাম হাত দিয়ে ফুলের হাত চেপে ধরে শিমুলের হাতটা ধরল। বার কয়েক উল্টো পাল্টে দেখলো। যখন বুঝলো সে ভুল দেখছে না, তখন স্থির হলো ফুল। বড় বড় করে শ্বাস ফেলে বলল, আপনি কখন এসেছেন? এতক্ষণে ফুলের ভয়ের কারণ বুঝলো শিমুল। অল্প স্বল্প পিছিয়ে বিছানার হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে ফুলের বালিশটা কোলে নিয়ে হেলান দিয়ে বসলো শিমুল। ক্লান্ত কণ্ঠে বলল সে, কাল মধ্যরাতে তুই যখন ঘুমিয়ে পড়েছিলি। কিন্তু আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম, এখানে এলাম কিভাবে? আমি কি জানি কখন ঘুমের ঘরে চলে এসেছিস কে জানে। কিন্তু কোনো কিন্তু না, মাত্র 6:30 বাজে। তুইও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। আগে নেমে লাইটটা বন্ধ কর। কথা শেষে পায়ের নিচ থেকে কাঁথাটা নিয়ে আবার মুড়ি দিয়ে শুয়ে পড়ে শিমুল। ফুলে চিৎকারে মাথা ধরে গেছে তার। আর একটু হলে শিমুলই হার্ট অ্যাটাক করতো। তাকে দেখে তার বউ সাত সকালে এমন চিৎকার করেছে, মানুষ শুনলে আর মান সম্মান বাকি থাকবে না। দৌড়লো না, ছিল না, খেলো না, এতেই এমন রিয়েক্ট। ভাগ্যে ভালো সে তার বউয়ের মতো কবুতরের কলিজা নিয়ে জন্মগ্রহণ করেনি। আল্লাহর অশেষ রহমতে সে মানুষের কলিজাই পেয়েছে, না হলে এতক্ষণে তার উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যেত। সকাল 8:30 বাজে। বৃষ্টি একেবারে থেমে না গেলেও আগে থেকে কিছুটা কমে এসেছে। কিচেনে আফরিনের জোহরা খান নাস্তা বানাচ্ছেন। বৃষ্টি হওয়ার দরুন আফরিন আজ সবার জন্য ওনার হাতের স্পেশাল খিচুড়ি আর বেগুন ভাজা করছেন। আফরিন খানের খিচুড়ি রান্না শেষ। এবার আগে থেকে মশলা মাখানো বেগুনগুলো সরিষার তেলে ভাজা বসিয়ে দিলেন। জোহরা খান অপর চুলোয় ঘি দিলে পরোটা ভাজছেন শাওনের জন্য। খিচুড়ি বাড়ির সবার পছন্দ হলেও শাওন তেমন একটা পছন্দ করে না, খায় না বললেই চলে। আফরিন অফিসের জন্য একেবারে তৈরি হয়ে নিচে নেমেছে শাওন। শাওন ডাইনিং টেবিলে এসে বসতে আফরিন চা এনে আর নাস্তার প্লেটটা সাজিয়ে তার দিকে এগিয়ে দিল। মায়ের থেকে প্লেটটা নিয়ে ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে ফুলকে খুঁজল, কিন্তু না দেখে আফরিন খানকে জিজ্ঞেস করলো শাওন, ফুল কোথায় আম্মু? আমার দেরি হয়ে যাবে, ওকে জলদি নিচে নামতে বলো। ছেলের কথায় ফুলকে ডাকতে সিঁড়ির দিকে যেতেই দেখলো শিমুল আর ফুল একসাথে নামছে। একেবারে স্কুলের ড্রেস পরে তৈরি হয়েই নামছে ফুল, তার ব্যাগটা শিমুলের কাঁধে। ফোন স্ক্রল করছে শিমুল। শিমুলের আগে আগেই ফুল নেমে গেল সিঁড়ি। কিন্তু এই সময় শিমুল বাড়িতে কি করে? মাথায় আসলো না আফরিন খানের। কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি, কিরে শিমুল,
কখন বাড়ি ফিরলি? মায়ের মুখে শিমুলের নাম শুনে গলায় পরোটা আটকে গেল শাওনের। তার মানে কালকের কথা সত্যি ভেবে শিমুল বাড়ি ফিরেছে। বাহ বাহ, কবে এত সুলো হলো তার ভাই। অবশ্য আজ পর্যন্ত তার কথা কেউ শুনেনি, এমন কোনো রেকর্ড নেই। মুজাহিদ খান শাওনের কথা না শুনে যাবে কোথায়? মনে মনে নিজেকে বাহবা দিল শাওন। অতঃপর পানি পান করে ছেড়ে উঠে পড়ল সে। এগিয়ে এসে শিমুলের কাঁধ জড়িয়ে ধরল। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, কি যে বলো না মা, আমার কথা কি আর আমার ভাই না শুনে থাকতে পারে? শাওনের কথার কিছুই বুঝল না আফরিন খান। ফের শাওন বলল, তুমি বুঝবে না, আমি বলেছিলাম শিমুলকে আসকে, কতদিন ভাইটাকে দেখি না। ও চুলে বেগুন ফুঁড়ে যেতে পারে ভেবে ওদের কথায় কান না দিয়ে আফরিন কিচেনে চলে গেলেন। ফুল ও আফরিন খানের পেছনে পেছনে কিচেনে চলে গেল। পুরো ড্রয়িং রুম ফাঁকা দেখে গলা জেড়ে শিমুলের উদ্দেশ্যে শান বলল, কিরে ভাই, এত সুসো হলি কবে? আমি আবার কি সুসামি করলাম? কি ভেবেছিস আমি জানি না তুই বাড়ি এসেছিস কেন? আমিও জানতাম, কথাগুলো ফুলকে তুমি শিখিয়ে দিয়েছিলে। কথা শেষে শিমুল থামলো। শাওন কিছু বলবে তার আগে সে ফের বলল, আমার সাথে লাগতে এসো না, তাহলে কিন্তু বাবা ডাক শোনার আগে জেঠু ডাক শুনিয়ে দিব। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। কানে হাত চেপে চেঁচিয়ে উঠল শাওন। শাওনের এমন নাটকীয় ভঙ্গিমায় চিৎকার করতে দেখে পাশ থেকে সরে গেল শিমুল। মাঝে মাঝে শিমুলের মনে হয় তার ভাই শুধু শুধু কষ্ট করে পড়াশোনা করেছে, এখন আবার 8 ঘন্টা বসে থেকে কোমর খুইয়ে চাকরিও করছে। তার মূলত ছবিতে বা নাটকে কাজ করা উচিত ছিল, বিনে কষ্টে এক ডায়লগে ফেমাস হয়ে যেত। সায়নের চিৎকারে দৌড়ে কিচেন থেকে বেরিয়ে এলো ফুল আর আফরিন খান। তার দিকে তাকিয়ে সরল কণ্ঠে ফুল প্রশ্ন করলো, কি বিশ্বাস করো না শাওন ভাই? চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা ফুল আর আফরিন খানকে দেখে ভ্যাবাচ্যাকা খায় শাওন। শিমুলের দিকে একবার তাকালো সে, কিন্তু ওমা, শিমুল কই? সামনে থাকতেই দেখলো চেয়ারে বসে পানি পান করছে শিমুল। আর এদিকে মনোযোগ নেই। মাথা নাড়িয়ে জিভ কেটে শাওন বলল, শিমুল বলছে ও নাকি 3rd সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবে না। শাওনের কথায় টুপ করে আকাশ থেকে পড়ল শিমুল। আর পারা যাচ্ছে না তার ভাইয়ের অত্যাচারে। তার দুর্বল জায়গা দেখে দেখে আক্রমণ করছে। অতর্কিত শিমুল মনে মনে প্রার্থনা করল, এমন ভাই যাতে শত্রুরও না হয়। বহু কষ্টে ফোনে মুখের পানিটুকু গিলে চেঁচিয়ে উঠল সে, কি? ও, এটা বলিসনি? তাহলে আমি ভুল শুনেছিলাম বোধহয়। শাওনের এমন হেয়ালিপনায় বিরক্তিতে কপাল কুঁচকে নেন আফরিন। তোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আমার বাড়ি ছাড়া বাকি। কখন কি বলিস না বলিস আল্লাহ ভালো জানে। সূর্যের তির্যক সোনালি আলোয় ছেয়ে আছে পশ্চিম আকাশে। বিকেলের মৃদু মন্দ বাতাসে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে শিমুল আর ফুল। ফুলের হাতের মাছের খাবার, শিমুলের হাতে বড়শি। ফুল মাছের খাবারগুলো দলা পাকিয়ে সিঁড়িতে রাখছে, কিন্তু শিমুল সেগুলো বড়শিতে গেঁথে মাছ ধরার চেষ্টা করছে। কিন্তু আধা ঘন্টার চেষ্টাতেও একটা পুঁটি মাছ অব্দি বড়শিতে আটকাতে পারেনি তারা। শেষ দলাটা পাকিয়ে সিঁড়িতে রেখে ফুল বলল, আর কতক্ষণ এভাবে বসে থাকবো শিমুল ভাই? বিরক্ত লাগছে তোর? ঘুম আসছে। সারাদিন এত ঘুমোস কেন বলতো? দাঁত কেলিয়ে হেসে ফুল সিঁড়ি থেকে এক টুকরো খাবার পানিতে ছুঁড়ে বলল, ভালো লাগে। আর কি কি ভালো লাগে তোর? বৃষ্টি, ঠান্ডা চা, পাহাড়। আমাকে কেমন লাগে তোর? শিমুলের তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্নে থেমে গেল ফুল। আড়ষ্টতায় গুটিয়ে গেল শিমুলের ষোড়শী। দুহাতে হাত কষলে অতর্কিতে এদিক ওদিক তাকালো সে। কি বলবে ভেবে বিমূঢ় কণ্ঠে জবাব দিল সে, ভালো। ফের কাতর কণ্ঠে শিমুল আরো কতটা? অস্বস্তিতে রোধ হয়ে আসে ফুলের গলা। দাঁড়িয়ে পড়ল সে। শিমুলের পাশ থেকে উঠে দুটো সিঁড়ি নেমে দাঁড়ালো। ফুলকে দাঁড়াতে দেখে বড়শিটা পাশে রেখে শিমুলও দাঁড়িয়ে পড়ল। শিমুলকে দাঁড়াতে দেখে চুপসে যায় ফুল। ডুলতে থাকা পায়ে পেঁচাতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গেল ফুল। ফুলের এমন বোকামিতে কিছুক্ষণ তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো শিমুল। আর সত্যিই কিছু বলার নেই। এই বলদ মেয়েকে কপালের মাঝ বরাবর 2 আঙ্গুলের সাহায্যে চুলকালো। ফের ঝুঁকে ডাকনুর উপরের ট্রাউজারটা হাঁটু অব্দি গুজে শেষে সিঁড়িতে নামলো শিমুল। ডান হাতটা বাড়িয়ে দিল ফুলের দিকে। অতঃপর গমগমে কণ্ঠে বলল, হাত ধরে উপরে উঠে আয়, নাহলে আমি পানিতে নামলে আজ তোর খবর আছে।
হাত ধরতে পারছি না তো, আর একটু আসুন না প্লিজ। পড়ার সময় আমাকে জিজ্ঞেস করেছিস, তাহলে উঠতে আমার সাহায্য লাগবে কেন? কাঁদো কাঁদো কণ্ঠে ফুল উত্তর দিল, আমি সাঁতার পারি না শিমুল ভাই। শিমুল বুঝলো পানিটা ফুলের থুতনি অব্দি, সাঁতার পারে না বলে উঠে আসতে পারছে না। ফুল কিছুক্ষণ হাত পা নাড়িয়ে টিকতে পারবে। পিছল হাসলো শিমুল, হাসি হাসি মুখে ভ্রুদয় নাচিয়ে বলল, তোকে পানি থেকে তুলবো একটা শর্তে। সব শর্ত মর্ত মানবো, আগে আমাকে তুলো। সত্যি? জি জি। তাহলে বল, আমাকে তোর কতটা ভালো লাগে? ঠান্ডা ছাইয়ের থেকেও বেশি ভালো লাগে আপনাকে। মানে? আপনাকে মানে বোঝাতে বোঝাতে আমি মরে কঙ্কাল হয়ে যাব। তারপর আমার কঙ্কালটা আপনার রুমে প্রেম বাঁধিয়ে রাখি। ফুলের কথায় শিমুল আরেকটু এগিয়ে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় ফুলে নিল ফুলের কোমল হাত। হাত টেনে উঠিয়ে সিঁড়িতে বসালো তাকে। হাঁপানির রোগীর মতো কয়েকবার শ্বাস ফেলে সিঁড়ি থেকে উঠে পড়ে ফুল। পরনের জামাটা ঠিক করে দৌড় দিল ঘরের দিকে। শিমুল তার পদপানে চেঁচিয়ে বলল, ফ্রেশ হয়ে এসে আমাকে বলবি ঠান্ডা ছাইয়ের থেকেও বেশি মানে কি? আচ্ছা আচ্ছা। দৌড়ে এসে ফুল ঘরে ঢুকতে জোহরা খানের সামনে পড়লো। ফুলের সর্বাঙ্গ পানিতে টইটুম্বুর দেখে জোহরার কপালে কয়েক স্তর বাজ দেখা গেল। কড়া সরে ধমকে উঠলেন তিনি, এই সন্ধ্যা দুপুরে এমন ভিজে এলে কোথা থেকে? পুকুরে পড়ে গিয়েছে। সারাদিন ডিঙ্গিপনা করা ছাড়া আর কোনো কাজ নেই তোর? ইচ্ছে করে পড়িনি আম্মু। জোহরা আর ফুলের কথোপকথনের মাঝে শিমুল সদর দরজা দিয়ে ঢুকলো ঘরে। জোহরা খানের এমন কড়া কণ্ঠ শুনে গম্ভীর কণ্ঠে শিমুল শুধালো, ফুলকে বুক পকেটে সাজিয়ে রাখলেই মানায়, দলা পাকিয়ে তা তোড়াতে রূপান্তর করতে গেলেই ফুলের সৌন্দর্য ক্ষীণ হয়ে যায় চাচি। কি বলতে চাইছো তুমি? এটাই যে মাঝে মাঝে কিছু শাসন ভালোবেসেও করা যায়। বউকে মেরে তুমি কাজ হাসিল করতে পারলেও ওর ভালোবাসা আর তোমার পাওয়া হবে না। শিমুলের কথার প্রত্যুত্তর করলেন না জোহরা। একবার পূর্ণ দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে গটগট পায়ে স্থান ত্যাগ করলেন। ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে ফুল, তার সামনে আধ প্লেট বেগুনি, পুরো প্লেটের অর্ধেকখানি আলুর চপ আর বাকি অর্ধেকটা বেগুনিতে ভর্তি ছিল। যার অর্ধেক কালো ছোপ একা ফুলই ভ্যানিশ করে দিয়েছে। জোহরা বেগম কিচেনে আলুর চপ আর বেগুনি ভাজছেন সবার জন্য। ভাজা শেষে শিমুলের জন্য আলাদা করে দিয়েছিলেন তিনি। উপরে অনলাইনে ক্লাস করছে শিমুল, তাই সে বলেছিল তার চারটা যাতে ঘরে পাঠিয়ে দেয়। সেই কথা অনুযায়ী ফুলের হাত দিয়ে পকোড়াগুলো পাঠিয়েছিলেন জোহরা, কিন্তু গরম মুসমুসে আলুর চপে লোভ সামলাতে না পেরে অর্ধেকটা সেই খেয়ে ফেলেছে। বেগুনিগুলো পুরো প্লেটে সাজিয়ে উপরে আসলো ফুল। ভিজিয়ে রাখা দরজা ফাঁক দিয়ে ভেতরে মাথা ঢুকিয়ে দেখলে শিমুল কি করছে। তাকে মনোযোগ সহকারে হেডফোন কানে গুঁজে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে জামাতে ডোলা আরেকটা বেগুনি মুখে পুরে নিল ফুল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পাশে তাকাতে শিমুল দেখল ফুল দরজায় দাঁড়িয়ে কিছু চিবোচ্ছেন। তার মাথায় এলো না এখানে এইভাবে দাঁড়িয়ে খাওয়ার মানে কি, আর খাচ্ছেই বা কি? এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। কান থেকে হেডফোনটা খুলে নিল শিমুল। ক্লাসটা ফস করে উঠে পড়ল সে। সে ফুলের হার টেনে ঘরে এনে দরজা ভিজিয়ে দরজার সঙ্গে আটকে ধরল তাকে। ঠোঁটের পাশে লেগে থাকা বেগুনির তেলটা বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে দিল। আমার প্লেট থেকে বেগুনি মেরে দিয়েছিস? ফুল দুপাশে মাথা নাড়ি না বোধক বোঝালো। শিমুল দুপা এগিয়ে তাদের মাঝের আরেকটু দূরত্ব গুছাতে ফুল তড়িঘড়ি করে মুখ খুলল। বেশি না, শুধু আলুর চপ গুলো খেয়েছে আর দুটো বেগুনি খেয়েছি। ফুলের কথায় ব্রু কুঁচকে শিমুল জিজ্ঞেস করলে, এটা বেশি না? এমনিতেও আপনার তেল পছন্দ না। জিলিম করে বডি ফিট রাখেন, এই আলুর চপগুলো খেলে তো স্ট্রোক। কি করি আমি? জিলিম? থুড়ি জিম ডান। কি ডান? তুই আমার আলুর চপ খেয়েছিস, আমি তোকে খেয়ে ফেলবো। তুই তাও বেগুনিগুলো রেখেছিস, আমি তোর অস্তিত্ব রাখবো না। মানে? হাতে কলমে দেখাবো, দরকার নেই। আর কোনো দিন আপনার কিছু না বলে খাওয়া তো দূরবো না, প্রমিস ভাইয়া। শুকনো মুখের প্রমিস আমি মানি না। তাহলে কি পানি খাওয়ার পর আমি প্রমিস বললে মানবেন?
তোকে এই শিমুল, দরজা খোল, ফুলের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। শাওন দরজা ধাক্কাতেই বিরক্তিতে দুহাতে মাথা চেপে ধরে শিমুল। অসহ্যকর, তার রোমান্টিক মুহূর্তের 12টা বাজিয়ে দেওয়ার জন্য তার ভাই সেরা। তার মাথায় আসে না তার ভাই এমন ভুল টাইমিং শিখলো কোথা থেকে। হুটহাট এসে ধাক্কাধাক্কি বাঁধিয়ে দেয়। এমন ভাই থাকলে আলাদা করে বউয়ের ভাগড়া দেওয়া লাগবে না। শাওনের ডাক শুনে ফুলও নিচে উঠলে শিমুলের বুকে ধাক্কা দিয়ে তাকে পেছন সরিয়ে দিল। প্লেটটা সোফায় রেখে দরজা খুলে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। দৌড়ে এসে শাওনের বাহু দুহাতে চেপে ধরে বলল, শাওন ভাই, তোমাকে আমার ভাগ থেকে 2টো বেগুনি বেশি দিব। না না, একটা। কেন কেন? তুমি জানো না আমাকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে এনেছো। স্যার চোখ লাগিয়ে আমাকে খেতে এসেছিল। আরে ভয় পাচ্ছিস কেন? তোর ভাই থাকতে কোনো বিড়ালও তোকে আঁচড় কাটতে পারবে না। দূর, তোমাকে বললাম ভাগের কথা, আর তুমি আমাকে বিড়ালের উদাহরণ দিচ্ছ। সব একই বলদ, ভয় পাস না, আগে নিচে চল। ড্রয়িং রুমে নামতে শুলে শাওন ফুলের চোখ চেপে ধরলো, দুহাতে চোখ চেপে আস্তে আস্তে ধরে তাকে সোফায় এনে বসালো। বসিয়ে আবার সিঁড়ির দিকে দৌড় দিল শাওন। যাওয়ার আগে কাট কাট কণ্ঠে ফুলকে সাবধান করতে বলল, ভুলে চোখ খুলবো না, যাও যাও। মিনিট দুয়েকের মাঝে ফিরে এলো শাওন। ফুলের পাশে বসে তার হাতে একটা ছাড়পোনা বক্স ধরিয়ে দিয়ে বলল, এবার চোখ খোল। শাওন বলতে ঝটপট চোখ খুলল ফুল। হাতের বক্সটা চোখের সামনে ধরতে ভেসে উঠল ফোনের ছবি। ফুল অবাক চোখে শাওনের দিকে তাকাতে এসে আদুরে কণ্ঠে বলল, এটা তো সত্যি, কিন্তু হিটলার শিমুল ভাই নইলে আম্মু যদি নিয়ে যায় তখন? আমি আছি না, শিমুল নিবে না কনফার্ম। আর ছোট চাচি কিছু বললে আমার নাম বলিস। উফ শাওন ভাই, আমার ইচ্ছে করছে তোমাকে 10টা কামড় দিই। থুক চুমু। ওইটা শিমুলের জন্য তোলা থাক, তুই আমাকে 1 কাপ ক্যাপাচিনো খাওয়া। ওকে। শাওনের পাশ থেকে শিমুল উঠে যেতেই শিমুল এসে বসলো। সে এতক্ষণ সিঁড়ির পাশ ঠেল দিয়ে ওদের কথা শুনছিল, কিন্তু নিজের নামের পাশে হিটলার শব্দটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। সে নাকি হিটলার কোনো ষড়যন্ত্র করেছে এই 2 ভাই বোনের নামে। তোমার বোন যে আমাকে হিটলার বলে গেল, এটা বললে না কেন যে তুমি আমার থেকে বড় হিটলার? ফুলের ফোনটা সেট করতে করতে অবুঝ কণ্ঠে সাহসে দিল, আমি আবার কখন হিটলারি করলাম? যখন তখন ছোট ভাইয়ের হাত থেকে তার বউকে বাজ পাখির মতো কেড়ে নেওয়াটা কি সিরাজউদ্দৌলার লক্ষণ নাকি? একদম ফালতু কথা বলবি না। তোর বউ হওয়ার আগে ও আমার বোন। হ্যাঁ, জোরজার মুলুকতার। ইয়েস লিটল ব্রাদার্স। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে ফুল। শিমুল গণিতের 2টো সৃজনশীল সমাধান করতে দিয়ে গেছে। সেগুলোর সমাধান মেলাতে গিয়ে মাথা চুলছেড়ার অবস্থা তার। বরাবরই অঙ্কে কাঁচা সে। এই অবধি পরিসংখ্যান, জ্যামিতি আর টুকটাক গণিতের অংশ পরীক্ষা দিয়ে পাশ করে এসেছে ফুল। গণিতের সূত্রগুলো মুখস্থই হয় না তার। রাতে কিঞ্চিৎ আয়ত্তে আনতে পারলেও বন্যা হতেই আবার সব খেয়ে ফেলে। সন্ধ্যায় পড়তে বসার পর থেকে শিমুল তাকে বিজ্ঞান আর আইসিটি পড়িয়েছিল। শেষে অঙ্ক বুঝিয়ে 2টো বীজগণিতের সৃজনশীল করতে দিয়ে সে শাওয়ারে গেছেন। দুপুরে একবার শাওয়ার নেওয়া সত্ত্বেও গরমের কারণে এখন আবার শাওয়ার নিচ্ছে শিমুল। সেই সুযোগে ফুল টেবিলের উপর মাথা রেখে গুজে মুছছে। দরজার ছিটকিনির ক্ষীণ শব্দে সোজা হয়ে বসল ফুল। মেঝেতে পড়ে গুঁড়িয়ে পড়া কলমটা হাতে নিয়ে আবার উত্তর কষতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আধ ঘন্টায় যে অঙ্কের উত্তর মেলেনি 2 মিনিট কি আর তা মিলবে? ওয়াশরুম থেকে বেরিয়ে ট্রাউজার পরিহিত শিমুল উদম শরীরে টাওয়ারটা কাঁধে ঝুলিয়ে ফুলের পাশে চেয়ারে এসে বসলো। বিছানায় একবার চোখ বুলিয়ে নিজের ফোনটা খুঁজল। না, নেই। তার মানে সন্ধ্যার নাস্তা খাওয়ার সময় সোফার উপর রেখে এসেছে। তারপর আর নিয়ে আসা হয়নি। বিরক্তও লাগছে এখন নিচে নামতে। পাশে বসা ফুলের দিকে পূর্ণ দৃষ্টিতে চাইলে শিমুল দেখল সে ঘুমের তোপে চোখ খুলতে পারছে না। একটু হেঁটে এলে ফুলের ঘুম চলে যেতে পারে ভেবে হাতের পানির ফোঁটাগুলো ঝাপটা দিল ফুলের মুখে। ফুল শিমুলের দিকে চোখ তুলে তাকাতে শান্ত কণ্ঠে তাকে বলল, শিমুল, আমার ফোনটা সোফায় আছে, গিয়ে নিয়ে আয়। শিমুলের কথায় অলস ভঙ্গিতে ছেঁচ ছাড়ল ফুল। পরনের পোশাকটা ঠিক করে গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা টেনে মাথায় নিয়ে নিচে গেল ড্রয়িং রুমে। সিঁড়িতে শাওনের সাথে দেখা হলে দুজনেই অস্বস্তি বোধ হতে পারে বলেই এত জহুরি
হাতে সবকিছু করা। সবশেষে ধীর পায়ে এগিয়ে গিয়ে মিঙে রাখা দরজাটা খুলে বেরিয়ে গেল ফুল। ফুলের পরনের পোশাকটা যথেষ্ট ঢিলে হওয়া সত্ত্বেও তার দিকে তাকাতে শ্বাসরোধ হয়ে আসে শিমুলের। টাওয়াল দিয়ে চোখ চেপে চেয়ারে গায়ে এলিয়ে দিল সে। মনের উল্টো পাল্টা ভাবনাগুলোতে প্রশ্রয় দিলে চলবে না। ফুল এখনো ছোট। ভুল করা আপাতত শিমুলের জন্য বারণ। ড্রয়িং রুমে এসে শিমুলের ফোনটা পেতে খুব একটা কষ্ট করতে হয়নি ফুলকে। কুশনটা সরাতেই পেয়ে গেল। খানিক ঝুঁকে ফোনটা হাতের নাগালে নিতেই টুংটাং শব্দ করে উঠল। কৌতূহলী ফুল সে শব্দের কারণ ভেদ করতে সাইড বাটন প্রেস করলো। ফোনের আলো জ্বলতেই ফুলের চোখের সামনে প্রতীয়মান হলো শিমুল সুন্দর একটা ছবি। সেই ছবির বুকের অংশে মাঝারি দাঁতের একটা মেসেজ। শাহাদাত আঙুলের সাহায্যে ফুল পুরো মেসেজটা স্ক্রিনে টেনে ধরলো। আই লাভ ইউ শিমুল, প্লিজ ওই সস্তা মেয়েটার জন্য তুমি আমাকে ভুলে যেও না। কি আছে ওই মেয়ের যে তোমার গলায় ঝুলে পড়লো? পরপর আরো একটা মেসেজ এলো ফোনের স্ক্রিনে। ওই পালতু মেয়েটা মূলত ইচ্ছে করেই বিয়ে ভেঙেছে, যাতে অমন অসুন্দর মূর্খ তোমার মতো একটা কিউট ছেলেকে বিয়ে করে নিতে পারে। না হলে দেখো, শাওন ভাইয়া থাকতে মা মেয়ে মিলে তোমার গলায় ঝুললো কেন? ফুল একইভাবে বাকি মেসেজটাও টেনে ধরে পড়লে এতক্ষণে তার গলা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে। দুহাতে কাঁপা শুরু করেছে। ফোনটা আঙুলের ফাঁক গুলিয়ে মেঝেতে পড়তে পড়তে বেঁচে যায়। রুমে এসে শিমুলের সামনে টেবিলের উপর ফোনটা রাখলো ফুল। শিমুল চোখ তুলে চাইল ফুলের দিকে। শান্ত কণ্ঠে বসতে বলল তাকে, কিন্তু ফুল বসলো না। ওড়নার কোনাটা আঙুলের সাহায্যে দুহাতে শক্ত করে পেঁচিয়ে ধরল ফুল। চোখ বন্ধ করে শিমুলের দিকে ফিরে গড়গড়িয়ে বলে উঠল, আমাকে ডিভোর্স দিন শিমুল ভাই। ফুলের গড়গড় করে বলা কথাগুলো বুঝতে খানিক সময় লাগলো শিমুলের। কি বলল ফুল? ডিভোর্স চাইল? চট করে দাঁড়িয়ে পড়ল শিমুল। কি বললি ফুল? আমার মনে হচ্ছে ভুল কিছু শুনেছি, তাই না? আপনি ভুল কিছু শুনেননি। আমাকে ডিভোর্স দিন শিমুল ভাই। ফুল ফের একই কথা বলতে মাথার রগ দপদপ করে উঠে শিমুলের। কপালের রগগুলো রাগে নীল হয়ে গেল। হাতের শিরাগুলো সেকেন্ডে ফুলে ফেপে উঠল। রাগী কণ্ঠে প্রশ্ন করলো ফুলকে, ডিভোর্সের কি বুঝিস তুই? আর কোন সাহসে তুই ডিভোর্স চাইছিস? চুপ হয়ে যায় ফুল। মাথার ভেতরে কথাগুলো সাজিয়ে আবার মুখ খোলে সে। ডিভোর্স চাই তে কারো সাহস লাগে নাকি? ফুলের কথায় হাত মুষ্টিবদ্ধ করে পাশের দেয়ালে ঘুষি মারল শিমুল। রাগের টাওয়ালটা মেঝেতে ছুঁড়ে মেরে দু হাতে জাপটে ধরে তাকে চেপে ধরল দেওয়ালের সাথে। আর লাগে সাহস, কারণ লাগে। কোন দোষে তুই আমার থেকে মুক্তি চাইছিস? শিমুলের কথার প্রত্যুত্তরে কিছু বলল না ফুল। তার মাথা জেড়ে ঘুরছে সেই টেক্সটগুলো। কি বলবে ভেবে পাচ্ছে না। দাঁতে দাঁত চেপে শিমুল বলল, বাজেভাবে ছুঁয়েছি তোকে? বকা দিয়েছি? মেরেছি? কি করেছি বল? আমার ভালো লাগছে না শিমুল ভাই, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ফুলের কথায় অবিশ্বাসের চোখে তার দিকে তাকালো শিমুল। তাকে ভালো লাগছে না ফুলের? তার সান্নিধ্য বাজে ঠেকছে? মুক্তি চাইছে? বুকের বাঁ পাশে হাত ঠেকিয়ে কাঁপা কাঁপা গলায় শিমুল শুধালো, আমার এখানে কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস তুই? ভালোবাসি তোকে, ছাড়তে পারবো না। ছাড়বো বলে নামের সাথে জড়াইনি। ফুল শক্ত হাতে নিজের বাহু থেকে শিমুলের হাত ছাড়িয়ে নিল। ফুল হাত ছাড়িয়ে নিতেই শিমুল দুপা পিছিয়ে গেল। ঝাপসা চোখে চাইল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। শিমুলের ছাউনিতে গুরুত্ব না দিয়ে পিছন না তাকিয়ে বড় বড় পায়ে শিমুলের ঘর থেকে বেরিয়ে গেল ফুল। ন্যানো সেকেন্ডের জন্যই যদি একবার সে পিছনে ফিরত, তবে দেখতে পেত সদ্য হৃদয় ভাঙা এক তরুণের ভগ্ন প্রতিচ্ছবি। ফুল বেরিয়ে যেতে শিমুল মাথা চেপে সোফায় বসে পড়ল। মেয়েটা বুঝল না তার ভালোবাসা। তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল। এতটা ফেলনা সে ফুলের কাছে? বিয়েটা যেভাবেই হোক, শিমুল তো স্ত্রী হিসেবে মেনে নিয়েছিল তাকে, একটু অবহেলা করেনি দায়িত্ব। ওর জন্য টিউশনি অবধি দৌড়েছিল সে। বাহিরের মানুষের সাথে খারাপ ব্যবহার করতেও দ্বিধাবোধ করেনি শিমুল। বিনিময়ে ডিভোর্স চাইল মেয়েটা। দুদিনে ছুটি পেতেই পড়াশোনা, পরীক্ষার প্রিয় শহর সবকিছু ফেলে ছুটে এসেছিল বাড়িতে। এত সব শিমুল ওর জন্যই তো করছে। সেখানে সেই কিনে এসে ডিভোর্স চেয়ে গেল। কিছু হলে অন্তত তাকে বলতে পারত। শান্তভাবে বসে কথা বললেই তো হতো। সোজা ডিভোর্সের কথা তুলতে হবে? ফুল কি বুঝে ডিভোর্সের? ও কি আদতেও জানে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে কি? বাক্যে দুটোতে দুটো করে চারটে শব্দ হলো এর মুহূর্ত যে বিশাল।
কতটুকু জানে একটা সম্পর্ক সম্বন্ধে। সোফা ছেড়ে উঠে পড়ল শিমুল। টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে ব্যাগে নিল। আলমারি থেকে দুটো সাদা আর কালো শার্ট ব্যাগে পুরে, নেভি ব্লু শার্টটা গায়ে জড়িয়ে ফুটো হাতে বোতামগুলো লাগিয়ে তৈরি হয়ে নিল বাড়ি ছাড়ার। তৈরি হতে হতে ফিসেল হাসলো শিমুল। শান্ত কণ্ঠে বলল সে, এতদিন শিমুলের ভালোবাসা দেখেছ পাখি? আমি বলছিলাম, সোনা যত পোড়ানো হয় না তত খাঁটি হয়। আমি সোনা না, পুড়িয়ে খাঁটি করতে চেয়েছিলাম। তাহলে এখন থেকেই শুরু হোক তোমাকে পোড়ানোর আমার যুদ্ধ। শিমুল থামল, খুর হেসে আবার বলল, যতদিন না তুমি উতলা হবে আমার সান্নিধ্য পাওয়ার জন্য, আমার বুক পাঁজরের বন্দি হওয়ার জন্য, ততদিনের আগে আমি আর বাড়ি ফিরছি না কিউটি। গুড বাই। ব্যাগটা কাঁধে ঝুলে ঘর থেকে বেরোলো শিমুল। ফুলের রুমের সামনে এসে থামলো সে। ভেতর থেকে টিক ছিটকিনি দেওয়া। বিড়বিড় করে শিমুল বলল, থাকো দরজা বন্ধ করে। ভালোবাসা না বোঝা অব্দি শিমুল আর তোমার কাছে ঘেঁষছে না। মাইন্ড ইট। ফের মায়ের ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল শিমুল। মাকে বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়বে। এরপর বেরোলো আবার বাম বাস মিস যাবে, তাই সেই রিস্ক নিল না শিমুল। এলোমেলো চুলে বিছানার মাঝে বরাবর নিথর হয়ে শুয়ে আছে ফুল। চোখ বেয়ে টুকটাক করে অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। কাদার দরুন বাড়ি হয়ে উঠেছে তার চোখের পাতা। লালচে আবায় ডেকে গেছে সেগুলো। ফর্সা গাল দুটো রাঙিয়ে তুলেছে রক্তিম রঙে। হঠাৎ হঠাৎ হেঁচে উঠে কেঁপে উঠছে তার বুক। নিঃশব্দ কান্নার বাজ যেন পুরো ঘরটাকে গুমট করে তুলেছে। শিমুলের ঘর থেকে বেরিয়ে এসে রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিল ফুল। ফুলের কানে এখনো শিমুলের বলা কথাটা বাজছে, শিমুল ভালোবাসে তাকে। গুঙ্গিয়ে উঠে ফুল, চোখের পানি মুছে উঠে পড়ল সে। আরেকবার চোখ বন্ধ করে টেক্সটগুলো বিড়বিড় করে বলল মনে মনে, হ্যাঁ মনে পড়েছে, নাম্বারটা তো আননোন ছিল, মানে অপরিচিত কেউ টেক্সটগুলো করেছে। তার মানে শিমুল ভাই এর কিছুই জানে না। কি ভুল করল সে? এত হঠকারিতা করা উচিত হয়নি তার। ধর্মড়িয়ে বিছানা থেকে নামে ফুল। হাতে ঝুলে থাকা ওড়নাটা ফেলে দরজা খুলে হন্তদন্ত পায়ে ছুটল শিমুলের ঘরে। রুমের সামনে এসে থামল সে। হালকা হাতে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পুরো রুম অন্ধকারে ডুবে আছে। ফুল রুমে ঢুকে বাতি জ্বালালো। পুরো ঘর খালি দেখে ওয়াশরুম দেখলো। অবশেষে বারান্দায় দেখে বুঝলো শিমুল রুমে নেই। তাহলে কোথায় গেল? ফুল হন্য হয়ে ছুটল ছাদে। হয়তো শিমুল ছাদে থাকতে পারে এই আশায়। টলমলে চোখে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে সালোয়ার হোঁচট খেয়ে পড়ে গেল ফুল। টাইলসের কোনায় লেগে হাতের তালু ছিলে ফুলে। কোনো মতে ছাদে উঠল সে, কিন্তু ছাদের দরজা বন্ধ দেখে চুপসে যায় ফুল। দুই ঠোঁট ফাঁক হয়ে আসে ফুলের। কান্নাগুলো গলায় ধলা পাকিয়ে আটকে এলো তার। হেঁকসে উঠা গলায় বলল, হায় আল্লাহ, কোথায় খুঁজবে শিমুল ভাইকে? হতাশ হয়ে দুর্বল পায়ে নামতে আফরিন খানের মুখোমুখি হলো ফুল। ফুলের এমন করুণ দশা দেখে আর্তনাদ করে উঠলেন আফরিন। মেয়েকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু, তোর এই অবস্থা কেন? ক্লান্ত চোখে আফরিনের ঘাড়ে মাথা রেখে ফুল বলল, শিমুল ভাই কোথায় চাচি? শিমুল তো ঢাকা ফিরে গেছে। কি? হ্যাঁ, বললাম কাল সকালে ফিরিস, কিন্তু ও বললো কি কাজ পড়ে গেছে। ও, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? নিভে আসা গলায় ফুল শুধালো, কিছু হয়নি চাচি, মাথা ব্যথা করছে, রাতে খাবো না। কিন্তু আফরিনের কথা শোনার অপেক্ষা করলো না ফুল। ক্লান্ত পায়ে শিমুলের রুমের দিকে ফিরে এলো সে। দরজাটা মিলিয়ে শুয়ে পড়লো। অন্ধকারে ভয় পাওয়া ফুল পুরো ঘর অন্ধকারে নিমজ্জিত করে দিল। নিকষ কালো আধারে চেয়ে যাওয়া হৃদয়ে আজ শুভ্র আলোর কাঁটার মতো ফুটছে। বাসের একাধারে পেছনের সিটে টিকিট পেয়েছে শিমুল। শেষ মুহূর্তে এসে টিকিটটা কিনেছিল সে, না হলে আজ কাউন্টারে বসেই রাত কাটাতে হতো। চোখের চশমাটা বারবার গোলাটে হয়ে আসছে শিমুলের। বাড়ি থেকে তো চলে এসেছে সে, কিন্তু তার ফুলবউ কি করছে? মেয়েটা যে বড্ড নাজুক, একবার কান্না জুড়ে দিলে থামানোর কষ্ট সাধ্য। ফুল কি তার কথা ভাবছে, নাকি তার বুকে অসহ্য যন্ত্রণাময় তীর ছুঁড়ে সে ঘুমিয়ে পড়েছে? জানা নেই শিমুলের, কিন্তু সে জানতে চায়। পকেট হাতড়ে ফোনটা নিল শিমুল। ফোনের সাইড বাটনে প্রেস করতে ভেসে উঠল তার সফেদ রঙের পাঞ্জাবি পরা ছবিটা। সেটা ফুলের হলুদের সন্ধ্যায় তুলেছিল। লক খুলে গ্যালারি গেটে ফুলের হলুদ রঙের কয়েকটা ছবি বের করলো শিমুল। তার মধ্যে ফুলের ছবিও আছে। ফুলের পরনের শাড়ি ডার্ক ডিনার কাঁচা হলুদ রং মিশলার। আফরিন খানের কথায় শিমুল ঢাকা থেকেই কিনেছিল শাড়িটা।
সাথে গা ভর্তি কাঁচা গোলাপ আর রজনীগন্ধার গহনা। ছবিটা শাওন তুলেছিল যখন শিমুল হেসে ফুলের কোমল গালে হলুদ মাখাচ্ছিল, আর ফুল শিমুলের পাঞ্জাবিতে পড়া কাশি হলুদ টুকরো টিস্যুর সাহায্যে ঘষে তোলার চেষ্টা করছিল। কিঞ্চিত হাসি ফুটে উঠল শিমুলের দৃষ্টে। ছবিটা জুম করে ফুলের কোমরের মাঝ বরাবর চুমু খেলো। ক্ষণ চুপ থেকে আলতো কণ্ঠে বলল, জানিস মিষ্টি, আমার খুব একটা পছন্দ না, খাই না বললেই চলে, কিন্তু তোর রুষ্টির মিষ্টতা চুরি করার খুব ইচ্ছে আমার। গোলা হয়ে আসে শিমুলের চোখ, ঘন হয়ে আসে তার শ্বাস। বের মোগাচ্ছন্ন কণ্ঠে শিমুল শুধালো, যেদিন তোকে আদরে আদরে ভরিয়ে দেব, তোর কোমল শরীরে আমার ভালোবাসার স্পর্শ গড়িয়ে দেব, সেই দিনের কথা ভাবতেই আমার পাগল পাগল লাগে পাখি। মৃদু হাসে শিমুল, সিঁথি পিঠে নিয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলল সে। পশ্চিম আকাশে কিছু মনে পড়ায় সোজা হয়ে বসল সে। শাওনকে ফোন দিল। প্রথমবারে সে রিসিভ করলো। গুম গুম কণ্ঠে শাওন বলল, হ্যালো, কে বলছেন? শাওনের প্রশ্ন ব্যবসাকে খায় শিমুল। কান থেকে ফোনটা সরিয়ে আরেকবার নাম্বারটা ফরক করলো। হ্যাঁ, ঠিকই তো আছে ভাইয়া, আমি। শিমুলের কণ্ঠে কিঞ্চিত বিরক্ত হলো শাওন। গম গমে কণ্ঠ বলল, পাশের রুমে শুয়ে ফোন দিচ্ছিস কেন? কোন সুখে? তোর কোন ফাঁকাদানি মুই দিয়েছি আমি? এই যে মাঝরাতে কল দিয়ে ডিস্টার্ব করছিস। ফুল কি করছি একটু দেখো তো। ফাজলামো করিস, নিজের বউয়ের খবর নিতে আমাকে ফোন দিয়েছিস এখন? আর তুই কোন মঙ্গল গ্রহে গেলি যে আমি খবর দেওয়া লাগবে? শাওনের গমগমে কণ্ঠের বিপরীতে শিমুল শীতল কণ্ঠে উত্তর দিল, বাসে, ঢাকা ফিরে যাচ্ছে। শিমুলের কথায় দরপড়ি করে উঠে বসল শাওন। দাঁতে দাঁত কিরমির করে সে বলল, নাটক মারাও তুমি? সকালেই তো ফিরেছিলে বাড়ি, তো এখন আবার ঢাকায় যাচ্ছিস কেন শালা? সম্পর্কে তুমি আমার শালাও হও ভাইয়া। নিজের কথার জালে নিজেই ফেঁসে যাওয়াতে অন্য কথাতে চলে যায় শাওন। দেখছি দাঁড়া। কথা শেষে কাঁথা বালিশ এক পাশে সরিয়ে নেমে পড়ল শাওন। স্লিপারটা পরে শিমুলকে কলে ধরে হেঁটেই দিল ফুলের ঘরের দিকে। শাওনের ওপাশে ঘরটা শিমুলের দুটো ঘর পরে ফুলের রুম। গুম গুম চোখে ব্যালকনি হাতড়ে ফুলের রুমের সামনে এসে থামল শাওন। দুবার টোকা দেওয়ার পরও সাড়া না পেয়ে দরজা খুলে রুমে ঢুকলো সে। ফুল, এই ফুল। রুমে ঢুকে কোনো শব্দ না পেয়ে বাতি জ্বালালো শাওন। কিন্তু এ কি, বিছানা তো সম্পূর্ণ খালি, চাদরটাও টান টান করে পাতা। দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ ঘুমানো তো দূর, বসেনি অবধি। শাওন ফোন কানে নিয়ে শিমুলের উদ্দেশ্য বলল, ভাই, তোর বউ ঘরে নেই। কি করেছিস আমার বোনটার সাথে, আগে সেটা বল। দীর্ঘশ্বাস ছাড়ল শিমুল। মাথা চুলকে ভাইয়ের প্রশ্নের উত্তর দিল, আমি কিছু করিনি। তোমার 2 ইঞ্চির লিলিপুট বোন আমার কাছে ডিভোর্স চেয়েছে। কি? ফুল ডিভোর্স হয়েছে? এই অঘটন কিভাবে ঘটলো? আমার পিচ্চি বোনটাকে ডিভোর্সের কথা বললই বা কে? জানি না। ওর কথা সহ্য করতে পারিনি, ওভার রিয়েক্ট করে ফেলেছি। এখন কি করবি? জানি না, দাঁড়া তোর ঘরে গিয়ে দেখি ফুল আছে কিনা। হুম। শাওন বড় বড় পায়ে ফুলের ঘর ত্যাগ করলো। শিমুলের রুমের সামনে এসে থামলো সে। দরজাটা বিড়ি থেকে বন্ধ করা নাকি মিঙে রাখা বুঝল না শাওন। হালকা হাতে শিমুলের দরজায় টোকা দিল। বার দুয়েক টোকা দিতে এলোমেলো পায়ে এগিয়ে এসে দরজা খুলল ফুল। সামনে দাঁড়িয়ে থাকা শাওন ভাইকে দেখে দরজা থেকে সরে তাকে ঘরে আসার সুযোগ করে দিল ফুল। আগে এসে বিছানায় এক পা দুপা তুলে বসে পড়ল সে। শাওন পিছন পিছন এসে সোফায় বসলো। হাতের ফোঁটনা সযত্নে পাশে রাখলো যাতে ভাই সব কথা শুনতে পায়। শাওনকে বসতে দেখে ফুল ক্লান্ত কণ্ঠে শুধালো, কিছু বলবে শাওন ভাই? শিমুল কোথায়? শিমুলের কথা শুনতে টলমল করে উঠে ফুলের দু চোখ। নাক টেনে বলল, ঢাকা ফিরে গেছে শিমুল ভাই। শাওন কিঞ্চিত অবাক হওয়ার ভান ধরে শুধালো, কি? হ্যাঁ, তা তুই কাঁদছিস কেন? যাওয়ার আগে তোকে মেরেছে নাকি হিটলারটা? ফুল দুপাশে মাথা নাড়ালো, কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, আমি কষ্ট দিয়েছি শিমুল ভাইকে, খুব কষ্ট দিয়েছি। শাওন ফুলের মুখ থেকে কথা বের করার জন্য উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে কষ্ট দিয়েছিস? একটা আননোন নাম্বার
মেসেজ দেখে ডিভোর্স চেয়েছি। বিশ্বাস করো শাওন ভাই, ওই মেসেজগুলো দেখে নিজেকে খুব ছোট মনে হয়েছিল। মনে হচ্ছিল আমি খুব বাজে, খুব খারাপ। ফুলের মুখে মেসেজের কথা শুনে টনক নড়ল শিমুলের। কিসের মেসেজের কথা বলছে ফুল? এই বিষয়ে তো সে কিছুই জানে না। ফোন গেটে মেসেজ অপশনে ঢুকতেই কপাল কুঁচকে আসে শিমুলের। নাকের উপরে চশমাটা ঠেলে মেসেজগুলো পড়লো ভালো করে। একই সাথে এটাও বুঝলো মেসেজগুলো কে পাঠিয়েছে। আবার ফোনটা কানে চাপলো শিমুল। আগে ফুলের পুরো কথাগুলো শোনা প্রয়োজন তার। গর্দভ মহিলা, না জেনে বুঝেই ডিভোর্স চাইতে এসেছে। একবার হাতের কাছে ফেলে শিমুল তোমার কি হাল করে দেখবে। তার বিড়বিড় করে মাঝেই ফুলকে শাওন আবার জিজ্ঞেস করলো, একবার শিমুল কই মেসেজের কথাটা বলার প্রয়োজন বোধ করলি না? মাথা নাড়িয়ে নেয় ফুল। মাথার ওড়নাটা আর একটু টেনে ঠিক করে বসলো সে। তখন এত কিছু মাথায় আসেনি। আচ্ছা চিন্তা করিস না বনু, ঘুমা তুই, আমি গেলাম। কথা শেষে সোফা ছেড়ে উঠে পড়লো শাওন। দরজার দিকে এগোতে ফুলের কথায় আবার থামলো। শাওন ভাই, শিমুল ভাই যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়? ফুলের প্রশ্নে ফিসেল হাসলো শাওন। যে ছেলে একদিনের ছুটি ফেলেই তোকে দেখার জন্য বাড়ি ফেরে, সে আদতে তোকে ডিভোর্স দেবে? মনের কথা মনে চেপে রাখলো সে। ফিরে এসে ফুলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা সুরে উত্তর দিল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে নে। শাওন শিমুলের রুম থেকে বেরিয়ে দেখলো শিমুল কল কেটে দিয়েছে। তার মানে তার ভাই বুঝেছে কি কারণে ফুল ডিভোর্স চেয়েছে। আজকে রাতের মতো তার কাজ শেষ। এবার শান্তির একটা ঘুম দেওয়া যাবে। রুমের উদ্দেশ্যে যেতে যেতে হালকা সুরে চেঁচিয়ে উঠল শাওন, কি কপাল দিলেন মাবুদ, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সংসার জোড়া লাগাচ্ছি, এইদিকে আমারই কোনো সংসার নেই, শালা আমারও কপাল। ক্লাসের শেষ বেঞ্চে বসে আছে ফুল আর মারিয়া। উদাসীন ফুলের দৃষ্টি বাহিরের অবস্থিত কৃষ্ণচূড়া গাছের ডালে নিবদ্ধ। গাছটার ডালে দুটো চড়ুই পাখি বসে আছে। অনেকক্ষণ ধরে একভাবে বসে আছে দুজনে। হঠাৎ পাখিগুলোর পাশে অন্য একটা পাখি এসে বসলো। পাখিটা বসতে চড়ুই দুটো একসাথে উড়াল দিল দূর আকাশে। ক্লান্ত চোখে ফুল তা পরখ করে সামনের ব্ল্যাকবোর্ডে তাকালো। সেলিম স্যার বাংলা ক্লাস নিচ্ছেন। কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন জানা নেই ফুলের। পড়ার ফাঁকে ফাঁকে ফুলের দিকে আর চোখে বার কয়েক তাকালো মারিয়ে। স্কুলে আসার পর থেকে সে খেয়াল করছে ফুল অন্যমনস্ক হয়ে বসে আছে। আজ পিটিও করেনি ফুল। প্রতিদিন সবার আগে গিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মেয়েটা আজ পিটিই করেনি। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মারিয়ার। ফুলের আরেকটু আগে সে ফিস কণ্ঠে মারিয়া বলল, কি হয়েছে রে ফুল? মারিয়ার কথায় থতমত খায় ফুল। বুকে থুতু দিয়ে থুতনির নিচে হাত রেখে বসে বলল, একটা গন্ডগোল ফাঁকিয়ে ফেলেছি রে, এখন কি করবো বুঝতে পারছি না। মারিয়া হতবাক কণ্ঠে আওড়ালো, চাচির সাথে আবার ঝামেলা হয়েছে? না, তাহলে? শিমুল ভাইয়ের সাথে। শিমুলের নাম শুনে উৎসুক চোখে আরেকটু কান খাড়া করলো মারিয়া। কি হয়েছে খুলে বলতো? শিমুল ভাইয়ের সাথে আবার তো ঝামেলা শুরু হলো কবে থেকে? উনি তো বাড়িতেই থাকে না। ওই দিন আমার বিয়ে ভেঙেছিল জানিস? হ্যাঁ, ভালোই হয়েছে, অমন শয়তানের সাথে বিয়ে হয়নি। ফের আক্ষেপের স্বরে মারিয়া বলল, আমার তো জ্বর ছিল তাই যেতে পারিনি। আমতা আমতা করে ফুল বলল, ওই দিন মূলত আমার বিয়ে হয়েছিল। ফুলের মুখে আমার বিয়ে হয়েছিল কথাটা শুনলে চোখ বড় বড় হয়ে যায় মারিয়া। মাথায় হাত চেপে চিৎকার করে উঠল সে। কি? তার চিৎকারে পুরো ক্লাসের সবাই তাদের দিকে ফিরে তাকালো। বেত হাতে নিয়ে সেলিম স্যার এগিয়ে আসলেন মারিয়া আর ফুলের কাছে। মাঝবয়সী গম্ভীর কণ্ঠে মারিয়ার উদ্দেশ্যে প্রশ্ন করলেন তিনি, এই মেয়ে, পেছনের বংশে বসে কথা বলার জন্যই বসো নাকি? হ্যাঁ? স্যার আসতেই দাঁড়িয়ে পড়ল ফুল। মারিয়াকে বসে থাকতে দেখে খোঁচা দিল সে। ফুলের খোঁচায় তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মারিয়া। কথা বলছো না কেন? আমি এতক্ষণ কি পড়িয়েছি বলো? ফুল আর মারিয়া দুজনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল স্যারের দিকে। তারা কি করে জানবে এতক্ষণ কি পড়িয়েছে? দুজনকে চুপ থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে গেল স্যারের। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, এই হাত পাতো দুজনে। স্যার বলতেই হাত বাড়িয়ে দেয় ফুল। ভালো লাগছে না তার। অন্য সময় হলে নিজের সাফাই গাইতো, দু একটা কথা বলতো তো বলতোই, কিন্তু এখন শরীর মন কিছু সায় দিচ্ছে না। মস্তিষ্কের প্রতিটা নিউরন শুধু শিমুল শিমুল করছে, ইচ্ছে করছে না অতিরিক্ত কথা বলতে। ফুলকে হাত বাড়াতে দেখে মারিয়াও হাত বাড়িয়ে দিল স্যারের সামনে। অন্যমনস্কতার দরুন ফুলের মনে ছিল না কাল যে
হাত ছিলে গিয়েছিল, সেই হাতে বেতের বাড়ির জন্য সেই হাত বাড়িয়ে দিয়েছে। ফলস্বরূপ মোটা শুকনো বাঁশের বেতের বাড়িতে রক্ত বের হতে লাগলো ফুলের হাতের কাটা জায়গা থেকে। চোখ বন্ধ করে হাতে মুষ্টিবদ্ধ করে নেয় সে। এরই মাঝে টিফিন পিরিয়ডের ঘন্টা পড়লো। স্কুল ড্রেসের একপাশে হাত চেপে কমন রুমে ছুটল ফুল, তার পেছনে ছুটে লাগায় মারিয়া। ফুল কমন রুমের এসে বেসিনের কল ছেড়ে হাতে বাড়িয়ে ধরল নিচে। শুভ্র সুন্দর হাতটা রক্ত বর্ণ ধারণ করেছে, হাতের শিরাগুলো সব নীল হয়ে গেছে। রক্ত পড়া বন্ধ হতেই কল বন্ধ করে দিল ফুল। ধীর পায়ে গিয়ে জানলার পাশে পেতে রাখা বেঞ্চিতে বসলো সে। মারিও ফুলের পাশে গিয়ে দাঁড়ালো। ফুলের পিঠে চাপড় দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অমনি জড়িয়ে কেঁদে দিল ফুল। মারিয়ার কোমর জড়িয়ে ভাঙা গলায় বলল, ওই দিন বিয়ে ভাঙার পর শিমুল ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, সব ঠিকঠাকই ছিল, তাহলে কাঁদছিস কেন? কাল আমি ডিভোর্স চেয়েছি শিমুল ভাইয়ের কাছে। মানে কি? বিয়ে না হতেই তুই ডিভোর্স অব্দি পৌঁছে গেলি বোন? চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।